তো ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞানের একটা 100% কমন সাজেশান তো আগেই দিয়েছিলাম। আজকে সেই সাজেশানটাকেও আরও ছোট করে, অর্থাৎ এই শেষ মুহূর্তে, যেটাকে বলা হয় লাস্ট মিনিট সাজেশান, শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা মনে করছো এতদিনে তেমনভাবে কিছুই পড়া হয়নি, শুরু করতে চাইছো, তাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের একদম বেছে বেছে মাত্র কয়েকটা করে প্রশ্ন এই ভিডিওতে দেব। এই ভিডিওতে দেখানো প্রশ্নগুলোতে তোমরা এইটুকু আমি বলতে পারি 90-এ 90 কমন না পেলেও, অর্থাৎ 100% কমন না পেলেও, তোমরা এই অল্প প্রশ্ন পড়ে কম করে পরীক্ষার হলে 60 থেকে 70% তোমরা কমন পাবেই। আজকে ভৌতবিজ্ঞান, যেটা তোমাদের সব থেকে চিন্তার বিষয়, সেই বিষয়ের চিন্তাটা অনেকাংশেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরাই একমাত্র চ্যানেল, ইউটিউব বলো বা ফেসবুকে একমাত্র পেজ, যারা ছাত্রছাত্রীদের কথা ভেবে একদম টু দ্য পয়েন্ট জিনিস দেওয়ার চেষ্টা করি এবং পরীক্ষায় আসবেই এমন প্রশ্ন দিই। বিগত 5 বছর ধরে ইউটিউবে আমরা এই কাজটাই করে যাচ্ছি, তাই আমরা এবছরেও আশাবাদী। আমাদের যেটা লাস্ট সাজেশান ভৌতবিজ্ঞানের দিয়েছি, সেখান থেকে 100% কমন তো আসবেই। আজকে সেখান থেকেও বেছে বেছে একদম মাত্র হাতে গোনা, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে ধরে নিতে পারো 6-7টা করে প্রশ্ন আমি বলে দেবো, 2 নম্বর আর 3 নম্বরের। সেই প্রশ্নগুলো তুমি যদি করে যেতে পারো, চ্যালেঞ্জ করে বলছি, 90-এর মধ্যে যে 54 নম্বরের 2 আর 3 নম্বরের প্রশ্ন আসে, ওই 54-র মধ্যে কম করে 40 তুমি কমন পাবে, অর্থাৎ 60% কমন কনফার্ম, 60 থেকে 70% কমন কনফার্ম। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই প্রশ্নের উত্তর যদি মনে করো যে স্যার কোথায় আছে পাচ্ছি না, আমি যারা ইউটিউব থেকে দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ভৌতবিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, আর ফেসবুকের ক্ষেত্রে প্রথম কমেন্টে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই সেখান থেকে উত্তরগুলোও পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো, অনুরোধ থাকবে আমাদের পেজটিকে ফলো করার এবং ভিডিওটি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার। আর যারা ইউটিউব থেকে দেখছে, তাদের কাছে অনুরোধ থাকবে, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে ভৌতবিজ্ঞানের বাছাই করা সাজেশানগুলো তোমাদের জন্য নিয়ে আসলাম, দেখে নাও। প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। স্টার দেওয়া প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে এই অধ্যায় থেকে কোনো রকম 3 নম্বর আসে না, শুধুমাত্র 2 নম্বর আসে। দেখো প্রথম প্রশ্নটা কি লিখেছি, যে ফায়ার আইসের সংকেত লেখো, এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়। বা প্রশ্নটা এভাবেও দিতে পারে, যার উত্তর 1, মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলে কেন। সেকেন্ড যে প্রশ্নটি, সেটা দেখো, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর সিএফসি দ্বারা কিভাবে ধ্বংস হয় তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। তারপরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি, এর মূল লক্ষ্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, বায়োফুয়েল কি, এর ব্যবহার লেখো। আর আরেকটি প্রশ্ন এখান থেকে করতে হবে, সিএনজি এর শিল্প উৎস কি, এর ব্যবহার উল্লেখ করো। এইটুকুই প্রথম অধ্যায় থেকে পড়লে 2 নম্বরের জন্য এনাফ তোমাদের। তারপরে চলে যাব দ্বিতীয় অধ্যায়, গ্যাসের আচরণ। এখান থেকে 2 এবং 3 2 নম্বরেরই প্রশ্ন আসে। 2 নম্বরের প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন দেখো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের 2টি পার্থক্য লেখো। একটি অঙ্ক দিয়েছি, এই রকমই অঙ্ক থাকবে, কিন্তু মান চেঞ্জ করা থাকতে পারে। প্রথম অঙ্কটা দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5, 76 সেমি চাপে ও 177 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 85 গ্রাম, ওই গ্যাসের আয়তন কত। তারপরে চলে যাব নেক্সট প্রশ্নে, একটু বেলুনে 950 মিলিমিটার পারস্তম্ভের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে আনা হয়, তাহলে বাতাসের আয়তন কত হবে। পরের অঙ্কটা দেখো, 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব। এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। তারপরের প্রশ্ন, বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি। তারপরের প্রশ্ন, গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব উল্লেখ করো। এখান থেকে এবার 3-এর যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা দেখো। প্রথম, বয়েলের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। নেক্সট প্রশ্ন, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের 2টি স্বীকার্যও উল্লেখ করো। 2টি প্রশ্ন এখানে। তারপরে 3-এর প্রশ্নটি দেখো, চার্লসের সূত্রটি লেখো, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের 3টি পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন 4-এর, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো।
তারপরের প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র দুটির সম্মিলিত গাণিতিক রূপটি প্রকাশ করো। এইটুকুই এখান থেকে পড়তে হচ্ছে। তারপরে তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা, কোনো 2 নম্বর আসে না, যে 3 নম্বরগুলো করতে হবে অঙ্ক। প্রথম, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 মিলিমিটার পারস্তম্ভের চাপে 32 গ্রাম অক্সিজেন এবং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা অবস্থিত আয়তনের অনুপাত নির্ণয় করো। তারপরে 2 প্রশ্ন, 2 অ্যাটমসফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 49.2 লিটার হলে হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যায়? একই সাথে এসটিপিতে ওই হাইড্রোজেনের আয়তন কত হবে, যেখানে ফেরাস এর আণবিক ভর বলে দিয়েছে 56। তারপরে 4 দাগের একটি অঙ্ক দেখো, O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন, যেখানে সালফার 32 পারমাণবিক ভর বলে দিয়েছে আর অক্সিজেনের পারমাণবিক ভর 16। তারপরের প্রশ্ন, উচ্চ উষ্ণতায় Al দ্বারা অর্থাৎ অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করলে 560 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত অ্যালুমিনিয়াম প্রয়োজন আর বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে, যেখানে ফেরাস 56, অ্যালুমিনিয়াম 27, অক্সিজেন 16 বলে দিয়েছে। একই রকম চতুর্থ অধ্যায় থেকে তাপের ঘটনাসমূহ থেকেও কোনো 2 আসে না, 3 নম্বর আসে। কোনগুলো? প্রথম প্রশ্ন, তরলের প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্ক বিবৃত করো। তারপরের প্রশ্নটি দেখো, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, একই সাথে এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কী? তারপরের প্রশ্ন, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এবং কেন? তারপরের প্রশ্ন, কোনো পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে? 5 প্রশ্ন, তাপ পরিবাহিতার সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তারপরের প্রশ্ন, চার্লসের সূত্র ব্যবহার করে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো, বা দিতে পারে প্রমাণ করো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, এটা গামা পি। শর্ট কোশ্চেনেও দেয় যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তখন এইটা হচ্ছে উত্তর, এটা মাথায় রাখতে হবে। আরেকটি অঙ্ক বলা ভুল, প্রশ্ন দেয় তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো, এর মান কেলভিন স্কেলেও কি একই থাকে? একই থাকে কেন? তারপরে চলে যাব মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়, আলো। এখান থেকে 2, 3 দুটোই আসে, একসাথেই এখানে করে দিয়েছি। কি আছে দেখো, প্রথমে বলেছে দেখাও যে প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রতিষ্ঠিত হলে, এটা চুক্তি হয়ে গেছে, এটা হবে চ্যুতিকোণ। ঠিক আছে, এটা চ্যুতিকোণ হবে। এটা চ্যুতিকোণ হবে। ঠিক আছে, এটা আমি কেটে দিলাম। চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A, এটা প্রমাণ করতে হবে। নেক্সট কোশ্চেন, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো, একই সাথে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 3 প্রশ্নটি দেখো, চোখের হ্রস্বদৃষ্টি ত্রুটি বলতে কি বোঝো, একই সাথে এর প্রতিকার হিসাবে কী ধরনের চশমা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো, একই সাথে একটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও। যদিও এই প্রশ্নটি এই চ্যাপ্টারের নয়, এখান থেকে শুধুমাত্র স্নেলের সূত্র। 5 প্রশ্ন, উত্তল লেন্স দ্বারা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। একটি অঙ্ক এখান থেকে দিয়েছি, আলো থেকে দেয় এই ধরনের অঙ্ক। একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলো। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা 400 অ্যামস্ট্রং হলে বায়ু মাধ্যমের আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে, একই সাথে এই মাধ্যমে আলোর বেগ কত। পরের প্রশ্ন, নীল কাঁচের মধ্যে দিয়ে তাকালে একটি লাল ফুলকে কালো দেখায় কেন, আর মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? এই প্রশ্নগুলো এখান থেকে করতে হবে। একই রকম এখান থেকে আরও অনেক প্রশ্ন রয়েছে, আমরা গোটা সিলেবাসের সাজেশনের ভিডিওতে দিয়েছি। এটা যেহেতু লাস্ট মিনিট সাজেশন, বেছে বেছে পড়ার জন্য এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তারপরে আসবো ষষ্ঠ অধ্যায়, চলতরিৎ, মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়, অনেক প্রশ্ন আসে। 2 নম্বরের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, প্রথম দেখো ডিসি অপেক্ষা এসি ব্যবহার অধিক সুবিধাজনক কেন। তারপর তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। তারপর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। তারপর তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখান থেকে যে 3 নম্বরগুলো পড়তে হবে, সেটা প্রথম, তাপীয় রোধ বলতে কি বোঝো, এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো। পরের কোশ্চেন, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, একই সাথে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো।
তারপরের প্রশ্ন, সলিনয়েড কাকে বলে? তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি কিভাবে ঠিক করা হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ওহমের সূত্রটি বিবৃত করো। একই সাথে সূত্রটির গাণিতিক রূপ লেখো। একই সাথে পৃথিবীর বিভব কত? এটা পৃথিবীর বিভব কত শর্ট প্রশ্নে আসে, অনেকবার আমি ডিসকাস করেছি। পৃথিবীর বিভব হচ্ছে 0, তার জন্যই আমরা আর্থিং করি। তারপরের প্রশ্ন, তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। 3টে সূত্র রয়েছে, খুব ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য। তারপর ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, একটি অহমীয় পরিবাহীর নাম লেখো। একই সাথে বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তারপরের প্রশ্ন, ফিউজ তারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো আর আর্থিং কি, এগুলো পড়তে হচ্ছে। তারপর চলে যাব সপ্তম অধ্যায়, পরমাণু নিউক্লিয়াসে। কোন 3 নম্বরগুলো ইম্পর্টেন্ট? দেখো, প্রথম, নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো, তার সমীকরণ করতে হবে। আর নিউক্লিয় রিঅ্যাক্টরে ভারী জলের ভূমিকা কী? তারপরের প্রশ্ন, নিউক্লিয় সংযোজন কাকে বলে? নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? তারপরের প্রশ্ন, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার দুটি পার্থক্য লেখো। তারপরে অষ্টম অধ্যায়ে এখানে রয়েছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। কোন 3 নম্বরগুলি ইম্পর্টেন্ট? দেখো, প্রথম প্রশ্ন, আয়োনাইজেশন শক্তি কাকে বলে? একই সাথে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন এদের ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। 2এর প্রশ্ন, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো, একটি উদাহরণ দাও। পরমাণু নিউক্লিয়াস নয়, এই পদার্থের মৌল রাসায়নিক ধর্ম থেকে এরকম একটি অঙ্কও দেয় পর্যায় সারণীর, সেটা হচ্ছে ABC মৌলের পরমাণু সংখ্যা হবে, এটা আমি একটু কারেকশান করে দিই, এটা হবে পরমাণু সংখ্যা যথাক্রমে n-2, n আর n+1। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। এ এবং সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি? একই সাথে এ ও সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। 4টা, Z=15 মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত? একই সাথে কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল বর্তমান? পরের প্রশ্ন, এখানে দেখো, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও। একই সাথে কোন ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়? তারপরে 3টি কোশ্চেন একসঙ্গে দিয়েছে, বলেছে নির্দেশ অনুযায়ী সাজাও। প্রথমে বলেছে আয়োডিন, ফ্লুরিন, ব্রোমিন, ক্লোরিন, এটা সাজাতে হবে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে। তারপরেরটা বলেছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর ব্রোমিন, এটা বলেছে ক্রমবর্ধমান ধাতবধর্মিতা অনুসারে। তারপরেরটা বলেছে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন, এটা ক্রমবর্ধমান জারণ ধর্ম অনুসারে সাজাতে বলেছে। তারপরের প্রশ্ন, অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। একই সাথে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এইরকম 2টি যৌগের উদাহরণ দাও। তারপর চলে যাব নেক্সট অধ্যায়, আয়নীয় সমযোজী বন্ধন থেকে কোন 2 নম্বরগুলো পড়তে হবে? প্রথম, হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? কিছু লুইস ডট ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হয়, 2 নম্বরের জন্য আসে। H2O, CCl4, Ca2, NH3, CH4, অর্থাৎ জল, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া আর মিথেন। 3এরটা, তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য দেখাও। তারপরের প্রশ্ন, তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চ হয় কেন? তারপরের প্রশ্ন, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ কিন্তু CCl4 সমযোজী যৌগ, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয় কেন? চলে যাব নেক্সট অধ্যায়, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে কোন 3 নম্বরগুলো পড়তে হবে? প্রথম, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার এবং তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। নেক্সট কোশ্চেন, তড়িৎ লেপন কি? তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো। তারপরের কোশ্চেন কি? Cu অর্থাৎ কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 অর্থাৎ কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। একই সাথে অ্যানোড বাঁট কি? অ্যানোড বাঁট দিলে 2 নম্বরে দেয়। তারপরের প্রশ্ন, গলিত খাদ্য লবণের তড়িৎ অর্থাৎ গলিত খাদ্য লবণ মানে গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। চলে যাব আমরা নেক্সট অধ্যায়, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে কোন 2 নম্বরগুলো পড়তে হবে? প্রথম, রূপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? নেক্সট, ওলিয়াম কি? এর একটি ব্যবহার লেখো। নেক্সট, তৈলচিত্র পুরনো হয়ে গেলে কালো হয় কেন? তারপরের প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি? এর একটি ব্যবহার লেখো। তারপরের প্রশ্ন, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তারপরের প্রশ্ন, কপার সালফেট অর্থাৎ CuSO4 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। এখান থেকে যে 3 নম্বরগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। একই সাথে উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4
প্রস্তুত করা হয়। তারপরের প্রশ্ন, ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত ও সমিত সমীকরণ উল্লেখ করো। তারপরের প্রশ্ন, অ্যামোনিয়ার জারণ ঘটিত বিক্রিয়ায় HNO3 প্রস্তুতির প্রথম ধাপের শর্ত ও সমিত সমীকরণটি লেখো। একই সাথে কিপ যন্ত্রে প্রস্তুত হয় এমন একটি গ্যাসের নাম লেখো। এই প্রশ্নটা 1 নম্বরেও আসতে পারে। তারপর চলে যাব আমরা ধাতুবিদ্যায়। ধাতুবিদ্যা থেকে প্রথম যে প্রশ্ন করতে হচ্ছে 2 নম্বরে, সেটা হচ্ছে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, চাটনি ও টক জাতীয় খাদ্য অ্যালুমিনিয়াম পাত্রে রেখে খাওয়া উচিত নয় কেন? তারপর আকরিক ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। তারপর লোহায় মরচে পড়ার 2টি কারণ লেখো। চলে যাব জৈব রসায়ন থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম, কার্যকরীমূলক কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। নেক্সট, পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড এর মনোমারের নাম কি? এর একটি ব্যবহার লেখো। তারপর রূপান্তর করতে বলেছে HC11HC থেকে CH211CH2। তারপর মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াগুলি লেখো। তারপর টেফলনের মনোমার কি? একই সাথে টেফলনের একটি ব্যবহার লেখো। তারপর ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত করে এই দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। এখান থেকে যে 3 নম্বরগুলো পড়তে হবে, প্রথম, ডিনেচার্ড স্পিরিট কি? এর একটি ব্যবহার লেখো। তারপরের প্রশ্ন, মিথিলেটেড স্পিরিট কাকে বলে? গঠনগত সমবায়তা কাকে বলে? উদাহরণ দাও। তারপর সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর ব্যবহার উল্লেখ করো। একই সাথে অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো। লাস্ট প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে 2টি পার্থক্য লেখো। একই সাথে গাড়ির টায়ার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়? তো এই প্রশ্নগুলো ছাত্রছাত্রীরা তোমাদের ভৌত বিজ্ঞানের শেষ মুহূর্তের সাজেশন হিসেবে পড়তেই হবে, যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাইছো, বিশেষ করে তাদের জন্য। এখান থেকে তোমরা অজস্র নম্বর, ওই যে বললাম 54 নম্বর আসে মোট 2 আর 3 মিলিয়ে, সেখান থেকে কম করে তোমরা 40 নম্বর এখান থেকে কমন পেয়ে যাবে। সমস্ত উত্তরের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফেসবুকের ক্ষেত্রে প্রথম কমেন্টে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারো। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।